আজকের গল্প তবু ভালোবেসে। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব ১৩। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। এই ঘটনার ৮ মাস পরের এক দুপুরে অনর্ঘ্য তার ট্রেনিং শেষে বাড়ি ফেরে। গত ৩ মাস ধরে তাকে সেন্টারে থেকেই ট্রেনিং নিতে হচ্ছিল। আজ ট্রেনিং শেষে বাড়ি ফিরে দরজার তালা খুলে ঘরে ঢোকে সে। গত ৩ মাস ধরে দরজা জানলা বন্ধ থাকায় কেমন একটা ব্যবসা গন্ধ হয়ে গেছে ঘরটায়। জানলা দুটো হাট করে খুলে দিয়ে ফ্যান চালিয়ে একটু বসে সে। এই তো ১৫ দিনের গ্যাপ মাঝে। ১৫ দিনের মধ্যেই তাকে মালদহের বিডিও হিসেবে জয়েন করতে হবে। এদিক ওদিক তাকাতে দেখে লম্বা মতো ব্রাউন একটা খাম পড়ে আছে টেবিলের ওপর। ঘরটা অন্ধকার ছিল বলে এতক্ষণ দেখতে পায়নি সে খামটাকে। হাতে নিয়ে বেশ ভারী ঠেকে খামটা। বহুদিন পর এই ঘরটায় আবার একা আসে। দেয়ালে টাঙানো তার আর স্ত্রীর ছবিটার দিকে তাকায় সে। এই ছবিটা তাদের রেজিস্ট্রির দিন বন্ধুরা তুলেছিল। সাধারণ একটা শাড়ি পরে স্ত্রী আর সে পাজামা পাঞ্জাবি ও গলায় মালা পরে তারা দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। ছবিটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে অনর্ঘ্য। স্ত্রীর মুখে একটা সব পেয়েছি ঘোচের হাসি। সেদিন তো তাকে নিজের করে পাওয়ার জন্য স্ত্রী কতটা মরিয়া হয়ে গেছিল। আর আজ গত ৮ মাস ধরে সে আর স্ত্রী আলাদা থাকে। আর এর পিছনে ইন্ধন কিন্তু সম্পূর্ণ স্ত্রীর মায়ের। সেই যেদিন স্ত্রীর বাবা মা নাতির অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে এসেছিলেন আর অনর্ঘ্য সেদিন বাড়ি ছিল না। অশান্তির মেঘ ঘনিয়েছিল সেদিন থেকেই। স্ত্রীর মা কথাটা ঢুকিয়ে দিয়ে গেছিলেন ওর মাথায় যে অনর্ঘ্য ইচ্ছে করে ওদের অ্যাভয়েড করার জন্যই সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছিল। কথাটা অবশ্য পুরোপুরি মিথ্যে ছিল না, তবে পুরোপুরি ঠিক অ্যাভয়েড করতেও অনর্ঘ্য চায়নি। এর আগে স্ত্রীর মা যতবারই এসেছেন ওদের বাড়িতে ততবারই এমন একটা ব্যবহার করেছেন ওর সাথে যে ওর মাকে দেখলেই অনর্ঘ্যর কেমন একটা ইরিটেটেড ফিল হতো। তার উপর ওর বাবারও আসার কথা ছিল সেদিন। অনর্ঘ্য তো জানতো যে ওর বাবা মানুষটা তো ওকে একদমই পছন্দ করেন না। ওদের রিলেশন জানার পর মনতোষ আঙ্কেলের বাড়িতে গিয়ে রীতিমতো হুমকি দিয়ে অপমান করে তাকে পাড়াছাড়া করেছিলেন উনি। তাই ওর বাবার আসার খবরে প্রথম থেকেই অনর্ঘ্যর মনে একটা অশান্তির মেঘ দানা বেঁধেছিলই। তাও সে ভেবেছিল যে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ৬টা নাগাদ সে বাড়ি ঢুকবে। তাহলে গোটা সময়টা তাকে ওরকম হাঁড়ি কাটে গলা দেওয়া পাঁঠার মতো মুখ করে ওদের সামনে বসে থাকতে হবে না। যাওয়ার আগে ১০-১৫ মিনিট একসাথে কাটাতে পারলেই হলো। কিন্তু বিধিবাম, সে ফুলবাগান গিয়ে জেরক্স আর প্রিন্ট আউটগুলো নিয়ে যেই বেরিয়েছে অমনি ঝমঝম করে বৃষ্টি নামলো। তাড়াহুড়োতে ছাতা আনার কথা মনেও ছিল না। অগত্যা ফুলবাগান মেট্রো স্টেশনের মধ্যে আশ্রয় নিয়েছিল সে। মনে হয় সেদিন তার ফোন সে কারণেই নট রিচেবল ছিল। মেট্রো স্টেশনের ভেতরে অনেক সময়ই সিগন্যাল থাকে না। বৃষ্টি একটু ধরে এলে সে বেরোতে যাবে, এমন সময় তার স্কুলবেলার বন্ধু আশিসের সাথে দেখা। তার সাথে আবার তার গার্লফ্রেন্ডও ছিল। অনর্ঘ্য অনেকভাবে ওদের কাটাতে চেষ্টা করেও না পেরে হাল ছেড়ে দিল। প্রায় বছর ৬ পরে আশিসের সাথে দেখা হয়ে তারও অবশ্য বেশ ভালো হয়ে গেছিল মনটা। আশিস তাকে টেনে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। সেখানেই খাওয়া দাওয়া করে তাই বাড়ি ফিরতে ফিরতে সেদিন রাত ৯টা বেজে গেছিল। অনর্ঘ্য জানতো স্ত্রী তার উপর রেগে থাকবে, তাও সে ভেবেছিল ওকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক মানিয়ে নেবে। কিন্তু ভবি ভুলবার নয়, স্ত্রী এমনিতেই রকচটা, তার মাথায় কোনো কথা একবার গেড়ে বসলে সেটা আর বেরোয় না। আর স্ত্রীর মা খুব কৌশলে ঠিক সেই কাজটাই করে রেখেছিলেন। ৩-৪ দিন কথা বন্ধ থাকার পর তাও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছিল। মুড একটু ভালো হতে ৪ দিন পরের এক সন্ধ্যায় শ্রী তার হাতে ভাইপোর অন্নপ্রাশনের কার্ডটা ধরিয়ে দিয়ে বলেছিল, বাবা মা কিন্তু ২ দিন আগে থেকেই আমাদের ও বাড়ি চলে যেতে বলেছেন। তুমি কিন্তু হাতে কোনো কাজ রাখবে না তখন। অনুষ্ঠানের আর দিন ১০ বাকি ছিল। ২০ দিন আগে অনর্ঘ্যর ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ায় এমনি কোনো অসুবিধা ছিল না সেরকম, এমনি যেতে কোনো বাধা নেই। কিন্তু কেন জানি অনুষ্ঠানের ২ দিন আগে থেকে গিয়ে শ্রীদের বাড়িতে রাত্রিবাস করার কথায় তার মন যেন সায় দিচ্ছিল না।
তাই একটু কিন্তু কিন্তু করে সে বলল, আমি তো আসলে তোমাদের বাড়িতে কাউকেই তেমন চিনি না। আমার কি 2 দিন আগে যাওয়াটা খুব দরকার? তুমি চলে গেলেই তো হয়। ওদের সাথে তুমি হইচই করতে পারবে একটু। আমি না হয় অনুষ্ঠানের দিন একেবারে সকাল সকালই চলে যাব। শ্রী জ্বলন্ত দৃষ্টিতে ওর দিকে তাকাতে সে বলে ওঠে, আচ্ছা আচ্ছা, এখনও তো অনুষ্ঠানের দেরি আছে, সময় হোক, দেখছি আমি তখন। বলে তখনকার মতো সে ধামা চাপা দেয় ব্যাপারটা। রাতে শুয়ে শ্রী বলে যে বিয়ের পরে এই প্রথম বাপের বাড়ি যাচ্ছি, তার উপর নিজের ভাইপোর মুখে ভাত, একটা ভালো কিছু তো দিতে হয়। অনর্ঘ্য বলে, হ্যাঁ, অন্তত একটা সোনার আংটি তো দিতে হবেই। শ্রী বলে, না না, আংটি দিলে একেবারে খেলে হয়ে যাবে ব্যাপারটা। এখন এর সাথে তোমার মান সম্মানও জড়িয়ে আছে। অন্যান্য আত্মীয় স্বজনরাও তো আসবে, তারাও তো দেখবে আমরা কি দিলাম। তাহলে তুমি কি বলছো? অনর্ঘ্য বেশ উৎকণ্ঠা নিয়ে বলে, আমি ভাবছিলাম একটা সোনার চেন দিলে কেমন হয়? আংটির থেকে অনেকটা বেশি পড়বে, কিন্তু ওর কমে দেওয়া যাবে না। অনর্ঘ্য বেশ অবাক হয়ে বলেছিল, সে তো অনেক টাকার ব্যাপার, এতটা এই মুহূর্তে আমরা পারবো কি? দেখো, এটা যেভাবেই হোক পারতে হবে আমাদের, মান সম্মানের প্রশ্ন। ব্রতদিদি বলেছে ওর চেনা জানা একটা দোকানে নিয়ে যাবে আমাকে, ওখানে প্রথমে কিছু টাকা দিলে বাকিটা 4-5 মাসে শোধ করা যাবে। অনর্ঘ্য হাল ছেড়ে দিয়ে বলেছিল, আচ্ছা, তুমি যা ভালো বোঝো করো। পরের দিন দুপুরবেলায় অনর্ঘ্য নিজের অ্যাকাউন্ট থেকে 6,000 টাকা তুলে এনে শ্রীকে দেয়। তার অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকাই পড়েছিল। 4,000 টাকা এমার্জেন্সির জন্য রেখে বাকি টাকা তুলে এনেছিল সে। পিসেমশাই হিসেবে তারও তো কিছু কর্তব্য আছে। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। নিজের থেকে আরও 3,000 টাকা দিয়ে মোট 9,000 টাকা অ্যাডভান্স করে ভাইপোর জন্য শ্রী যেদিন সোনার চেনটা কিনে আনলো, সেদিন তার খুশি দেখে কে। শ্রীকে এত খুশি দেখে অনর্ঘ্যরও খুব ভালো লাগছিল। সেদিন থেকেই শ্রী প্ল্যান করতে শুরু করেছিল কিভাবে সাজবে, কি করবে ভাইপোর মুখে ভাতে। দামি শাড়ি তো তার খুব একটা নেই। দেশের বাড়িতে যখন গেছিল, পিসিমা ওকে একটা ম্যাজেন্টা কালারের বেনারসি শাড়ি দিয়েছিলেন। দামি শাড়ি বলতে ওইটাই। ডব্লিউবিসিএস ফাইনাল হয়ে যাওয়ায় অনর্ঘ্য এখন আরও 2টো টিউশনি করে সকালের দিকে। বাড়তি 5,000 টাকা হাতে আসে। সে টাকাও যদিও শ্রীকেই দেওয়ার কথা তার। অনর্ঘ্য ভাবে, সে তো বিয়ের সময়ও শ্রীকে কিছু দিতে পারেনি। প্রথম বছর বিবাহবার্ষিকীতেও সামান্য একটা গোলাপ আর ক্যাডবেরি ছাড়া কিছুই দেয়নি। এই বছর আর কদিন পরেই তাদের বিবাহবার্ষিকী ছিল। শ্রীয়ের অনেক দিনের শখ একটা জামদানি শাড়ির, কিন্তু তাদের টানাটানির সংসারে এসব শখ পূরণের স্বপ্ন বিলাসিতা। তাও অনেক ভেবে কিছুটা জোর করেই টিউশনের টাকা পেয়ে একটা নীলের ওপর গোল্ডেন কাজ করা জামদানি কিনে এনেছিল সে শ্রীয়ের জন্য। জামদানিটা দেখে শ্রীয়ের মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠেছিল। যদিও এত খরচ করার কী দরকার ছিল বলে সামান্য অনুযোগ করলেও বারে বারে শাড়িটার গায়ে হাত বোলাচ্ছিল সে। সমস্যা হলো যখন অনুষ্ঠানের দিন 5 আগে হঠাৎ পিসিমা অসুস্থ হয়ে পড়ল। দেশ থেকে বাবা খবর দিতে তাকে হঠাৎ করেই দেশে চলে যেতে হয়। তবে যাবার আগে শ্রীকে বলে যায় সে, তুমি চিন্তা করো না একদম, ওদিকটায় একটু সামলেই আমি সময় মতো চলে আসব। আর 2 দিন আগে যদি নাও আসতে পারি তো তুমি চলে যাও, আমি অনুষ্ঠানের দিন ঠিক পৌঁছে যাব। শ্রী মাথা নাড়লেও ওর বিষণ্ণ মুখ দেখে খুব খারাপ লাগছিল অনর্ঘ্যর। পিসিমা স্ট্রোক হওয়ায় তাকে কলকাতায় এনে ভর্তি করাতে হয় পরের দিন সকালে। তাও অনর্ঘ্য আশা করেছিল যে এই 3 দিনে ব্যাপারটা হয়তো সামলে নেওয়া যাবে, কিন্তু ঈশ্বরের অভিপ্রায় ছিল অন্য। অনুষ্ঠানের দিনই পিসিমার একেবারে বাড়াবাড়ি অবস্থা। বাবা বেশ ভয়ই পেয়ে গেছিল, আর বাবারও তো বয়স হয়েছে, তার একার পক্ষে হসপিটাল, ডাক্তার এসব করা সম্ভবও নয়। তাই অনর্ঘ্যরই দৌড়োদৌড়ির এক শেষ হতে হচ্ছিল। শ্রীয়ের ফোন থেকে বারবার ফোন আসছিল তার ফোনে।
প্রথম দিকে ৫-৬বার ফোনটা রিসিভ করতে পেরেছিল সে। শ্রীয়ের মেজাজও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যায় যখন তার নিজের ফোনটাই সুইচ অফ হয়ে যায়। সে অবশ্য সেটা জানতেও পারেনি নিজে। ডাক্তারের সাথে কথা বলা, রক্ত জোগাড়ের জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে আর কোনো দিকে খেয়াল করার মতো অবস্থা তার ছিল না। পিসিমার সেদিনই ব্রেনে একটা সার্জারি করতে হলো। পিসিমা একটু স্টেবল হলে পরের দিন সকালে হসপিটাল থেকে সে শ্রীদের বাড়িতে গেছিল। যদিও বাড়ির ভেতর ঢোকেনি সে, রাস্তার ওপারে দাঁড়িয়ে শ্রীকে ফোন করেছিল সে। কিন্তু বারবার ৩বার ফোনটা ফুল রিং হয়ে গেলেও তার ফোনটা রিসিভ করেনি শ্রী। এমনকি তারপরে সারাদিনে আর তাকে কল ব্যাকও করেনি শ্রী। অনর্ঘর মিসড কল নিশ্চয়ই দেখেছিল সে। অনর্ঘ ভেবেছিল রাগ পড়ে গেলে নিশ্চয়ই তাকে নিজে থেকেই ফোন করবে শ্রী, কিন্তু না, আর কখনো তাকে ফোন করেনি সে। সেদিন এতবার ফোন করার পরেও শ্রী তার ফোনটা রিসিভ না করায় খুব সম্মানে লেগেছিল অনর্ঘর। আগের দিনটা যে তার ফোন সুইচ অফ হয়ে গেছিল সেটাও তো সে অনেক পরে বুঝেছিল। অনর্ঘভাবে তার কী দোষ ছিল? সে তো আর ইচ্ছে করে এসব করেনি। শ্রীয়ের আনন্দ দেখে সেও তো মনে মনে তৈরিই ছিল শ্বশুরবাড়ি যাবে বলে। যা কিছু হয়েছে এটা তো দুর্ভাগ্য। তারপরেও সে অপেক্ষা করেছিল শ্রীয়ের ফোন পাবার আশায়, কারণ বারবার ফোন করলেও শ্রী তার ফোন কিছুতেই রিসিভ করছিল না। দিন 10 পরে পিসিমাকে ছুটি দিয়ে দেওয়ায় তাকে আবার দেশের বাড়িতে যেতে হয়েছিল। সে কথা ফোন করে সে বৌদি মুনমুনকে জানিয়েছিল। তখন বৌদির কাছ থেকেই জানতে পারে শ্রী নাকি আর এখানে ফিরবে না বলেছে, সে এখন ওখানেই থাকবে। অনর্ঘ কিছু না বলে ফোনটা নামিয়ে রেখেছিল। এমনিতেও এই কদিনের দৌড়ুদৌড়ি, রাত জাগা আর খাওয়া দাওয়ার অনিয়মে শরীরের সাথে সাথে তার মেজাজটাও বেশ বিগড়েছিল। আর তখন ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সে পিসিমাকে নিয়ে দেশে ফেরার তাড়ায় আর অন্য কিছু ভাবার অবকাশও ছিল না তার। দেশ থেকে দিন 15 পর সে ফিরেছিল কলকাতায়, কারণ তখন তার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল। ফাইনালটা ভালোভাবেই পাশ করে গেছিল সে। ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করে নিজের সফলতার খবর দেখেও বেশ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়েছিল সে। বাড়িওয়ালি মাসিমার কাছ থেকে শুনেছিল 3-4 দিন আগে নাকি শ্রী এসে তার কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছে। সেদিন রাতে কিছু না খেয়ে শুয়ে পড়েছিল অনর্ঘ। শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমে চোখ জড়িয়ে এসেছিল তার। তারপর থেকে অনর্ঘ আর কখনো ফোন করেনি শ্রীকে। 3 মাস পরে তার ইন্টারভিউয়ের ডেট পড়ে। অনর্ঘ যেন জান প্রাণ লাগিয়ে দিয়েছিল এই শেষ গাঁটটা পেরোনোর জন্য। শ্রীয়ের মায়ের ব্যঙ্গাত্মক কথাগুলো মনে পড়লেই তার চোয়াল শক্ত হয়ে যেত, জেদ চেপে যেত। ইন্টারভিউটা উতরোতেই হবে তাকে। আজ যে শ্রী তার সাথে নেই তার পিছনেও নিশ্চিতভাবে ওর মায়েরই হাত আছে। সে যদি আজ সফল হয় তো শ্রীয়েরই সম্মান রক্ষা হবে। শ্রী মনে প্রাণে চেয়েছিল যে সে WBCS অফিসার হোক। আজ শ্রী তার সাথে থাকুক আর না থাকুক, শ্রীয়ের সম্মান রক্ষা করাটা তার দায়িত্ব। দিশা তাকে ফোন করে মাঝে মাঝে। সে জানতে চেয়েছিল যে এমন কি হলো যে শ্রী একেবারে তাকে ছেড়ে আলাদা থাকছে। কি বলবে অনর্ঘ? তার নিজের কাছেই যে এর উত্তর নেই। যদিও সে জানে সে যা বলছে তা সবই দিশার মাধ্যমে পৌঁছে যাচ্ছে শ্রীয়ের কানে। এখন দিশাই তাদের খবরাখবর সরবরাহের মাধ্যম। সেও শ্রী সম্পর্কে যেটুকু খবর পায় তা ওই দিশার মাধ্যমেই। অনর্ঘ জানে তার WBCS মেন্সে পাশ করা, ইন্টারভিউ সব খবরই আছে শ্রীয়ের কাছে। তবু তাও কোথাও যেন তার আশা ছিল শ্রী ফিরবে তার কাছে। একদিন সে ফিরবে তার রাগ পড়ে গেলে। কিন্তু ট্রেনিংয়ে যাবার খবরটা বৌদিকে ফোন করে জানানো সত্ত্বেও শ্রী যখন কোনো যোগাযোগই করল না তখন তার মন ভেঙে গেছিল। তবু যাই হয়ে যাক, ট্রেনিংয়ে জয়েন তো করতেই হবে। চাকরি জীবনে পার্সোনাল লাইফের গল্প থাকতে নেই, সেখানে কারোর ইমোশনের মূল্য কেউ দেয় না। তবু কোনো এক অলিক আশায় সেই বাড়িটা ছাড়েনি। এখানেই তার আর শ্রীয়ের
সংসার জীবন শুরু হয়েছিল। তার মনে হয়েছিল থাক, এটা যদি কোনো দিন সে ফিরে আসে তো দেখবে তার ফেলে যাওয়া সংসারটা অনর্ঘ্য যত্ন করে গুছিয়েই রেখেছে। অতীত চালনা করতে গিয়ে এতক্ষণ হাতে ধরা খামটার কথা ভুলেই গেছিল সে। খাম খুলে চিঠিটা বার করে হাতে নেয় সে। অবাক হয়ে দেখে এটা একটা কোর্ট পেপারে সই করা ডিভোর্সের কাগজ। শ্রী সাইন করে তাকে পাঠিয়েছে ডিভোর্স পেপার। বিস্ময়ে স্তব্ধ হয়ে তার হাতে ধরা কাগজটার দিকে তাকিয়ে থাকে অনর্ঘ্য। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।